সরাসরি আমরা বিধানসভা ছবি দেখছিলাম এবং সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই 21শে জুলাইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে কি বলেছিলেন। যে কমিশন সুশান্ত কুমার চট্টোপাধ্যায়কে নিয়ে যে কমিশন তৈরি করা হয়েছিল, সেই কমিশন প্রসঙ্গে কিছুক্ষণ আগে কমিশনের রিপোর্ট সম্পর্কে কি বলছিলেন শুভেন্দু অধিকারী, শুনবো। আগামীকাল 21শে জুলাই এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, চার্টার ফ্লাইটে ঘোরা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। সরাসরি আমার সঙ্গে আবির আছে। আবির, এই 21শে জুলাই কমিশনের ফাইল যা সচিবের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, এখন কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, প্রথমত হচ্ছে যে বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনীতিতে বরাবরের জন্য বলে আসতো, তারা এই সমস্ত গণ আন্দোলনগুলো তারা করতেন। তাদের বক্তব্য ছিল গণ আন্দোলন করতে গিয়ে কিছু মানুষ তারা শহীদ হন। এবং তুমি জানো যে শুভেন্দু অধিকারী শুরুতেই যেটা উল্লেখ করছিলেন যে সেই বক্তব্যকেই তারা রাজনৈতিক প্রচারে বারবার ধরে তৃণমূল কংগ্রেস ব্যবহার করত। কিন্তু 1993 সালের 21শে জুলাই একটি ঘটনা, যদিও সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী হিসাবে তিনি গিয়েছিলেন, পরবর্তী সময় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন, সেই তৃণমূল কংগ্রেসই প্রচার করে যে তারাই 21শে জুলাইয়ের ঘটনা নিয়ে আন্দোলন করেছিল, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের পুরোধা ছিলেন এবং তাকে ঘিরে তাদের যে রাজনৈতিক যে বার্তা বিগত বছরগুলোতে দিতে শুরু করে। চলতি বছরের 21শে জুলাইকে ঘিরে প্রথম থেকেই নানা ধরনের প্রশ্ন ওঠে এবং তুমি দেখছো যে বছর 4টে 21শে জুলাই হবে এবং যারা নিজেদেরকে 21শে জুলাই দাবি করে আসছে, এতদিন ধরে দাবি জানিয়ে আসছে, সেই তৃণমূল কংগ্রেসের দুটো শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে। এবং ঠিক তার আগের দিন দেখতে পাওয়া যাচ্ছে 20শে জুলাই রাজ্য বিধানসভার অভ্যন্তরে নীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী যে কমিশনের যে রিপোর্ট, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ করে দিচ্ছেন। এবং তিনি যে কমিশনের যে রিপোর্ট প্রকাশ করলেন, সেই কমিশনের রিপোর্ট কেন এতদিন পর্যন্ত প্রকাশ করা হয়নি তা নিয়ে কারা সরব হচ্ছেন? তৃণমূল কংগ্রেসের বিধায়করাই সরব হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন তখন দেখা গেল যে লাগাতার হাত তুলে রয়েছেন হচ্ছে ফিরহাদ হাকিম এবং মদন মিত্র, এবং পরবর্তী সময় মদন মিত্রকে বলার যে সুযোগ সেটাও রাজ্য বিধানসভার স্পিকার করে দেন এবং মুখ্যমন্ত্রী বাকিদেরকে বলেন যে মদন মিত্র তিনি সাক্ষী, তিনি কি বলছেন সেটা শোনা উচিত। এবং এই প্রশ্নটা বারবার ধরে উঠেছিল। 2014 সালের 29শে ডিসেম্বর প্রাক্তন বিচারপতি সুশান্ত কুমার চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন যে কমিশন তৈরি করা হয়েছিল, সেই কমিশন তার অফিসে বসে তিনি কি পর্যবেক্ষণ করেছেন, সেই পর্যবেক্ষণ সংক্রান্ত রিপোর্ট তিনি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। 2014 29শে ডিসেম্বর থেকে এত বছর পর্যন্ত হয়ে গেল, এই রিপোর্ট কেন প্রকাশ হয়নি? যদিও প্রত্যেক বছর ধারে বাড়ে বহরে 21শে জুলাই যে সমাবেশ, সেটা কার্যত তৃণমূল কংগ্রেসের কাছে তাদের প্রধান রাজনৈতিক সাংগঠনিক সমাবেশ হিসাবে বারবার ধরে রাজনৈতিক প্রচার এবং তাদের দলীয় প্রসারের জায়গা তৈরি করে ফেলেছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেনই কমিশনের রিপোর্ট প্রকাশ হয়নি তা নিয়ে লাগাতার আক্রমণ করার যে সুযোগ, সেটা কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় হচ্ছে এই মুহূর্তে রাজ্যের শাসক দল। সব থেকে উল্লেখযোগ্য যেটা বিষয়, যেহেতু এখন তৃণমূল কংগ্রেসের অন্তরেই দুটো ভাগ হয়ে গিয়েছে, একটি হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেসের এমন কিছু নেতা রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হিসাবে এই 2026 সালেরও বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের একদিন বা ফল প্রকাশের দিন পর্যন্ত তারা ছিলেন। তারাও আজকে বিধানসভার অভ্যন্তরে উঠে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ, এই রিপোর্ট প্রকাশ করা উচিত। তাদেরও জানা দরকার যে তারা যে সাক্ষ্য দিয়েছিলেন, তারা যে সাক্ষী হিসেবে ছিলেন, যে এতগুলো মানুষের যে মৃত্যুর ঘটনা ঘটেছিল কেন হয়েছিল। তৃতীয়ত আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে যে শহীদদেরকে মর্যাদা দেওয়ার কথা বারবার ধরে তৃণমূল কংগ্রেস বলে আছে, সেই শহীদদেরকে যে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি, সেই প্রসঙ্গের কথাও এদিনকে উল্লেখ করলেন। এই রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে তা সেই অনুযায়ী রিপোর্টে কি বলে গেছিলেন সুশান্ত কুমার চট্টোপাধ্যায়, তিনি উল্লেখ করেছিলেন নিহতদের পরিবারবর্গকে 25 লক্ষ টাকা এবং আহতদের 2 লক্ষ টাকা করে দিতে হবে। সেখানে কি দেওয়া হয়েছে? নিহতদের পরিবারকে মাত্র 2 লক্ষ টাকা এবং আহতদের 15,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং সে কারণেই তিনি বলেছেন যে ফ্রেশ এফআইআর যদি করতে চান তারা সেই করুন, এই সংক্রান্ত বিষয়ে তাদের তরফ থেকে যে সমস্ত ধরনের সহযোগিতা করা দরকার তারা করবেন। এমনকি মুখ্যমন্ত্রীর যে ফান্ড রয়েছে, সেই মুখ্যমন্ত্রীর ফান্ড থেকেও সমস্ত ধরনের সহযোগিতা তাদেরকে করা হবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে
প্রথমত হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবে ছিলেন তারা এই রিপোর্ট হাতে পাওয়ার পর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুললেন এবং যে রিপোর্ট আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পেশ করলেন তাতেই তারা সহমত পোষণ করলেন। আর দ্বিতীয়ত যে শহীদদের পাশে আছি, শহীদদেরকে সমস্ত রকম দেখভাল করি যে বার্তা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস দিয়ে আসছিল সেটাও কার্যত খারিজ করে দেওয়া হলো এই রিপোর্ট প্রকাশের মধ্যে দিয়ে। যে ধরনের সাহায্য তাদের পরিবারবর্গকে বা আহতদের পাওয়া উচিত সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার করেনি সেটাও এদিনকে বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী রিপোর্ট পেশ করে। আমি একটু সঙ্গে থাকো, আরেকবার শুনবো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কি বলছিলেন একটু আগে। এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি, হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। এই কমিশনের যে ইনকোয়ারি রিপোর্ট এক আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে, ফলে পুলিশি গুলি চালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 5, সমস্ত জনসাধারণ, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ আধিকারিকদের বিস্তারিত সাক্ষ্য প্রমাণ থেকে সেই সাক্ষ্যের প্রমাণ মূল্য বিচার করে কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। 6, রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়ো রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। আবির আছে আমার সঙ্গে?